কিছু স্থান স্মৃতির অন্তরালে চিরন্তন রেখার মতো দাগ ফেলে যায়। স্পিতি তারই মধ্যে অন্যতম। বিগত 6 মাসে আমার প্রতিটা স্বপ্নের অংশ হয়েছে এই মন মাতানো স্পিতি। এর ভয়ঙ্কর রাস্তার বাঁক ভারতের শেষ গ্রামে পৌঁছে আমাকে বাধ্য করে মানুষের অস্তিত্বের কথা চিন্তন করতে। আর চাঁদের পাহাড় নিয়ে যায় হ্রদ, নদী ও ভারতের বৃহত্তম শুষ্ক উপত্যকায় স্পিতি। স্পিতির এই যাত্রায় বহু কিছু সাক্ষী হবে এই চক্ষুযুগল। তাই অনুরোধ, এই সিরিজের আগামী 5টি ভিডিও একদমই মিস করবেন না। ওয়েব সিরিজের গল্পের মতো বেঁধে রাখবো আপনাকে। আজ আমরা দেখে নেব কিভাবে স্পিতি পৌঁছাবেন, আমাদের ট্যুর ইটিনারি কী ছিল, কোথায় কোথায় রাত্রিবাস করবেন, বাজেট কত, ইত্যাদি ইত্যাদি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন, বিশ্বরূপম লাইভের দ্বারা পরিচালিত, কৌশিক মজুমদারের দ্বারা পরিবেশিত এই অপার পার্থিব সৌন্দর্যের ভিডিওটি শুরু করা যাক। স্পিতি কিভাবে যাবেন? স্পিতি হিমাচলের একটি অভূতপূর্ব সুন্দর ভ্রমণ স্থান। তাই হিমাচল যেতে আমরা যে পদ্ধতি অবলম্বন করি সেই পদ্ধতিতেই আমরা স্পিতি পৌঁছাবো। অর্থাৎ 13051 নেতাজি এক্সপ্রেসে পৌঁছাবো চণ্ডীগড় বা কালকা। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। তাছাড়া চণ্ডীগড়ের ট্রেন না পেলে যে কোনো ট্রেনে পৌঁছে যেতে পারেন আম্বালা ক্যান্টনমেন্ট, এবং সেখান থেকে আপনাদের যাত্রা শুরু হবে। আমরা যাত্রা করেছিলাম ফ্লাইটে। তো আমরা এখন আছি কলকাতা এয়ারপোর্টে। আমাদের গেট নাম্বার পড়েছে 21। আমাদের ফ্লাইট 10টার সময়। এখান থেকে আমাদের ডাইরেক্ট ফ্লাইট পাইনি চণ্ডীগড়ে। তো রাত্রেবেলা 10টার সময় আমাদের ফ্লাইট প্রথমে যাবে মুম্বাই গিয়ে 3 ঘন্টা হোল্ড। তারপরে ওখান থেকে আবার 4টের সময় ফ্লাইট ছাড়বে চণ্ডীগড়ে গিয়ে পৌঁছাবো সকাল 6:30। মানে সারা রাত এইভাবে কাটবে। ঠিক আছে, আমরা ফ্লাইটে যাচ্ছি কারণ হাতে সময় কম। অতিরিক্ত পয়সা হয়ে গেছে সেটা ভাববেন না, হাতে সময় কম, তার জন্য যাচ্ছি। ছুটি কম অ্যাকচুয়ালি। তো এবার চণ্ডীগড় থেকে আমাদের মেন জার্নি শুরু হবে। তবে রাতে, আজকে দশমীর রাতে কলকাতার নাইটটা অবশ্যই আপনাকে দেখাবো যে উপর থেকে কী আলো উজ্জ্বল লাগে, কারণ চারিদিকে আলো। আজকে দশমীর রাত, হ্যাঁ, সম্পূর্ণটা দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এই এয়ারপোর্ট বারবার করে আসা হচ্ছে বলে এয়ারপোর্টের জার্নি আর খুব একটা বেশি দেখাচ্ছি না। আমাদের শুরু হচ্ছে কিন্তু চণ্ডীগড় থেকে আমাদের যাত্রা, এবং প্যাকেজটাও চণ্ডীগড় থেকে শুরু হবে। আমাদের ফ্লাইট টেক অফ করে এবং 2.5 ঘন্টায় আমরা মুম্বাই এসে পৌঁছাই। তো এখন আমরা মুম্বাই এয়ারপোর্টের মধ্যে আছি। আমরা এক্সিট করব না, আমাদের লাগেজ তো চলে যাবে নেক্সট ফ্লাইটে। আমরা এখন চলে যাচ্ছি ওপরের দিকে 3 নম্বরে। আমাদের ওখানে গিয়ে একটু রেস্ট নেব, ঠিক আছে? দুর্দান্ত সুন্দর এয়ারপোর্ট। প্রথমবার আসলাম মুম্বাই এয়ারপোর্টে, কিন্তু মুম্বাই আগে এসেছি। চলুন, আমরা এখানে ইন্টারন্যাশনাল সাইটে চলে এসেছি। ডিপার্চার আলাদাই লেভেল, মুম্বাই এয়ারপোর্ট আলাদাই লেভেল। কলকাতায় এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে ফরেনার্সরা সব দেখা যাচ্ছে। এমারেটস ওখানে আলাদাই লেভেল। ইন্ডিগোর কোনো চিহ্ন না আছে। এই যে এইদিকে ডোমেস্টিক আর এইদিকে ইন্টারন্যাশনাল। চলো, ইন্ডিকেশন পেয়ে গেছি, ডোমেস্টিকের দিকে যাই। তবে ইন্টারন্যাশনাল সাইটটা একদম আলাদাভাবেই সাজানো, আলাদাই লেভেল। আমিও চমকে যাচ্ছি আলোতে, ভালো লাগছে। এখন রাত 2টো বাজে আর আমার মুখে এই জেল্লা। রাত 2টোর সময় জায়গা দেখেই পছন্দ হয়ে গেছে। মনে হচ্ছে যে না, লেভেল, আলাদাই লেভেল, মানি এক্সচেঞ্জের জায়গা। তবে এখান থেকে যারা বাইরের থেকে আসবে তারা মানি এক্সচেঞ্জ না করাই ভালো। এখান থেকে অনেকটা রেট কম দেয়।
যতটা শুনেছি, আমি তো যাইনি কখনো। চলো, ডোমেস্টিক জায়গা এবং শপিংয়ের জায়গা, কিন্তু আলাদা লেভেলের ডিসপ্লে করা আছে। এখানে দেখুন গাড়ির ডিসপ্লে করা আছে। এটা মুম্বাই বলেই সম্ভব, এটা কলকাতাতে এত বড় জায়গায় নেই। মুম্বাই থেকে আমরা ফ্লাইটে রওনা হই ভোর 4টেয়। ফ্লাইটে আমরা অভূতপূর্ব এক সুন্দর সূর্যোদয়ের সাক্ষী হয়েছিলাম। এরকম এক্সপিরিয়েন্স আমার জীবনে প্রথম। ফ্লাইটে বসে জানলার ধারে প্লেনের ডানার নিচে সূর্যের উদয় সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে এই স্মৃতি। তো এখন বাজে 7:30, আমি রেডি হয়ে গেছি। এখন আছি, নামলাম আর কি চণ্ডীগড় এয়ারপোর্টে, এবং ফ্রেশ ট্রেশ হয়ে একদম ফুলফিল রেডি হয়ে গেছি। ড্রাইভার আমার চলে এসছে। আমরা এই প্যাকেজটা বুক করেছিলাম ট্যুর পিকার্সের বিশ্বজিৎদার মাধ্যমে। তো ট্যুর পিকার্সের বিশ্বজিৎদার মাধ্যমে এইটা আমার 6 নাম্বার প্যাকেজ হচ্ছে। তো খুব সুন্দর সার্ভিস, আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। আর ড্রাইভার এসে ফোন করেছে যে চলে আসুন, আমাদের আজকে গাড়ি আছে আর্টিকা, সেটা বলা আছে, গিয়ে দেখি কী গাড়ি দিয়েছে, এবং চলে এসছে গাড়ি। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি 7:30টার সময়। চলুন তাহলে গাড়িতে যাওয়া যাক। আমরা সকালবেলা আমাদের জার্নি শুরু হচ্ছে 7:30টার সময়। তবে আপনারা যারা বাই ট্রেনে আসবেন তারা নেতাজি এক্সপ্রেস ধরে সোজা চলে আসবেন চণ্ডীগড়ে, এবং চণ্ডীগড়ে মোটামুটি রাত 2:30-3টে নাগাদ পৌঁছাবে, এবং আপনার জার্নি শুরু হবে কিন্তু সকালবেলা। ঠিক আছে, বাই ট্রেনে যদি আসেন তাহলে নেতাজি এক্সপ্রেস বেস্ট। চণ্ডীগড় অবধি, ওটা কালকা অবধি যায়, কিন্তু আপনি চণ্ডীগড় অবধিও করতে পারেন, কালকা অবধিও করতে পারেন। তাহলে আপনার গাড়ির জার্নি বা ট্যাক্সির জার্নিটা একটু কম হবে। ঠিক আছে, আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে আমরা গাড়িতে রওনা দিলাম স্পিতির উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি চলে আসলো আর্টিকা। ভাই আপনার নাম? मेरा नाम अजय। अजय? हाँ, আমাদের ড্রাইভার জি অজয় আমাদের সাথে 7 দিন থাকবে, 6-7 দিন থাকবে। ঠিক আছে, চলো একসাথে অনেক মজা হবে। এখান থেকে বেরিয়ে গেলাম। স্পিতি ট্যুর ইটিনারি। চলুন যেতে যেতে স্পিতি সম্পর্কে কিছু সাম্যক ধারণা দিয়ে দিই। স্পিতি যাত্রা 7 রাত 8 দিন বা 8 রাত 9 দিনে হয়ে থাকে, তবে আমরা এবার করব 6 রাত 7 দিনে স্পিতি। জানি একটু হেট্রিক হয়ে যাবে, তবে কিছু করার নেই, কারণ হাতে সময় কম। স্পিতি যাত্রা শুরু হয় সিমলার দিক থেকে এবং শেষ হয় মানালিতে। স্পিতি সার্কিটের একটি ম্যাপ আপনাদের সামনে তুলে ধরছি, ম্যাপটি ভালো করে খেয়াল করবেন। অনেকের স্পিতি যাত্রা শুরু করেন সিমলাতে রাত্রিবাস করে, তবে আমাদের রাত্রিবাস হবে সারাহান, সাংলা, হুরলিং, কাজা, লোসার ও মানালিতে। হাতে সময় কম থাকায় আমরা সিমলাতে রাত্রিবাস না করে সোজা যাচ্ছি সারাহান। অনেকে নারকান্ডাতেও থাকেন। দ্বিতীয় দিন আমরা থাকবো সাংলাতে। অনেকে চিটকুলে ভারতের শেষ গ্রামে টেন্টে রাত্রিবাস করেন, তবে এই প্রচণ্ড ঠান্ডায় টেন্টে আমরা রাত্রিবাস করছি না। তারপর কেউ কেউ থাকেন নাকো বা টাবোতে, তবে আমরা থাকবো হুরলিং নামক জায়গাতে, যাতে এগুলি কমপ্লিট করতে পারি। কাজাতে সকলেই 2 রাত থাকেন এবং থাকা উচিত, তবে আমরা 1 রাত থেকেছিলাম, কারণ যেহেতু আমরা চন্দ্রতাল লেক দেখব, তাই একটু এগিয়ে গিয়ে আমরা রাত্রিবাস করেছিলাম লোসারে, এবং শেষ দিন চন্দ্রতাল লেক দেখে ফিরেছিলাম মানালি। যার ট্যুর ইটিনারি হলো এইরূপ। তো আমরা হিমাচলে ঢুকে গেছি এবং যা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। এখানে ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে ফ্রেশ তো হয়ে এসেছি, জাস্ট ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্ট করে আবার এখান থেকে রওনা দেবো। আজকে প্রথম দিন আমাদের সারাহান যেতে হবে। হ্যাঁ, সাহারান একটা আছে, ওটা পাঞ্জাবে, আর একটা সারাহান। তো আমাদের এখানে ব্রেকফাস্ট হয়ে গেল, এখন বাজে 9:30। আমরা যাচ্ছি সারাহান, এখনও 242 কিলোমিটার। ঠিক আছে, চলুন তাহলে। দেখতে দেখতে আমরা সিমলার কাছে এসে পৌঁছালাম। আজ আমরা সিমলাতে ঢুকছি না। তো আজকে আমরা আমাদের প্রথম পয়েন্টে আসলাম। এটা হচ্ছে সিমলা ইকো পয়েন্ট। এখান থেকে পুরো সিমলা দেখা যায় এবং সিমলার হেলিপ্যাডটা দেখা যায়। আমি দেখাবো আপনাদেরকে। এটা একটা ভিউ পয়েন্ট, দেখুন।
ওই যে হেলিপ্যাড ওইটা, আর এই যে টোটাল সিমলা। সিমলা থেকে কুফরি ছেড়ে আমরা আঁকাবাঁকা পথে সামনের দিকে এগোলাম। এই জায়গায় এসে আমরা একটা লোকাল ডিশ ট্রাই করছি, সিদ্ধু উইথ ঘি। সিদ্ধু সিদ্ধু সেই সিদ্ধু না, এটা সিদ্ধু উইথ ঘি। দেখুন এটা এই যে এরকম দেখতে, যে মাঝখানটা ঠিক এরকম, আর এই যে দেশি ঘি দিয়েছে, আর এইটা একটা চাটনি দিয়েছে। সিদ্ধু। আর আমরা নিলাম ভেজ থালি। এই যে ভেজ থালি আছে, ভেজ থালির সাথে এই রুটি আছে। তো সিদ্ধু উইথ ঘিটা একবার খেয়ে দেখুন। মোটামুটি খেতে ভালোই, পাউরুটি টাইপ। খেয়ে নিই তারপর বলছি। আর সারাদিনই আমাদের গাড়িতে কেটেছে, তবে রাস্তার বাঁক মন কাটছে বারবারই। দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। তো বহু কষ্টে সেই চণ্ডীগড় থেকে 7:30টায় বেরিয়েছে, এখন 6:30 বাজে। 11 ঘন্টা লাগলো আমাদের এই সারাহানে পৌঁছাতে। তবে আমাদের হাতে সময় কম ছিল, আমরা 6 নাইট 7 ডেজের ট্যুর প্ল্যান করেছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি দয়া করে 7 নাইট 8 ডেজের ট্যুর প্ল্যান করুন, না হলে কিন্তু শরীর নষ্ট হয়ে যাবে। আমার পার্টনার কিন্তু বমি হয়ে রাস্তায় মানে অসুস্থ হয়ে গেছিলো। আমারও প্রচণ্ড ঘুম আসছিলো, কারণ কালকে সারা রাত ফ্লাইটে এদিক ওদিক করা, ঘুম হয়নি। তো আমরা এখন সবে এসে আমাদের হোটেলে চেক ইন করলাম। হোটেলটা, রুমটা দুর্দান্ত, খুব সুন্দর কাপল রুম দিয়েছে এই সাইডে, পুরো ভিউ রুম, দারুণ সুন্দর রুম। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। আর আরেকটা কথা বলবো যে আপনারা যখন 7 নাইট 8 ডেজের ট্যুর প্ল্যান করবেন, বিশ্বজিৎদাকে যখন ফোন করবেন তখন বলবেন যে একদিন আইদার মানে সিমলাতে রাখতে, নয়তো সিমলা থেকে দূরে নারকান্ডাতে একদিন রাখতে। তারপরে দ্বিতীয় দিন এখান থেকে এই সারাহান বা সাংলা এই সাইডে নিয়ে যেতে। তাহলে কী হবে, তাহলে আপনার জার্নিটা কম হবে। কারণ আমাদের প্রায় 290 কিলোমিটার জার্নি হয়েছে উইদাউট মানে ঘুম। এবার রুমটা দেখুন, রুমটা বেশ দারুণ, ভালোই বড়। দেখুন এখানে একটা আয়না আছে, এখানে টিভি আছে, একদম পুরো পাইন উডের রুম। দেখতে পাচ্ছেন, এখানে দুজন আরামসে 3জন থাকতে পারবে। এখানে আমাদের এই যে সাবান দিয়ে দিয়েছে, শ্যাম্পু দিয়ে দিয়েছে, এখানে একটা সোফা আছে, এবং এখানে ফুল ভিউ, শহরের ভিউ নিচের থেকে দেখা যাচ্ছে। এটা পুরো উইন্ডো, এই যে দেখুন ফুল উইন্ডো। 201 নম্বর রুম দিয়েছে, এবং এই যে এখান দিয়ে সিঁড়ি। আমাদের ইনক্লুডিং ফুড ছিল, মানে ডিনার এবং ব্রেকফাস্ট সহ ইনক্লুডিং প্যাকেজ ছিল। প্যাকেজ ডিটেলস জানতে চাইলে অবশ্যই বিশ্বজিৎদার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর রুম আমাদেরকে করে দেওয়ার জন্য। আমাদের প্যাকেজের মধ্যে আছে, এবং গাড়ি ড্রাইভারও খুবই ভালো, সারাদিন খুব ভালো মানে ব্যবহার করেছেন। এবং আমার পার্টনার 2-3 বার বমি করেছে, সেই জায়গায় দাঁড়িয়েছে। তো এরকম ড্রাইভার হলে ভালো হয়, এবং বাকি দিনগুলো কেমন কাটছে সেটা দেখার মতো। চলুন আমরা এখন একটু ফ্রেশ হয়ে নেবো, মানে প্রচণ্ড টায়ার্ড। ফ্রেশ হয়ে চা বলে দিলাম, আসছে রুমে। ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট নেবো, রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া। হ্যাঁ, এখনও রুমে আমার লাগেজ আসেনি, লাগেজ বলেছে চলে আসবে রুম। আমরা জাস্ট হ্যান্ড লাগেজ নিয়ে চলে এসেছি, এবং ট্রলি দুটো রয়েছে ওপরে। ঠিক আছে, আসুক, ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে নিই। চলুন। তো এখন বাজে 8:30, আমরা যাচ্ছি ডিনার করতে। আমাদের প্যাকেজের মধ্যে যেহেতু বুকিং আছে, আমাদের এই সাইডে দেখুন পুরো ভিউ আসছে, সারাহানে সম্পূর্ণ ভিউ আসছে, এবং আমাদের প্যাকেজের মধ্যেই ডিনার এবং ব্রেকফাস্টটা আছে। তো এখন আজকে আমাদের ডিনারে ননভেজে চিকেন আমরা নিয়েছি, চিকেন এবং মানে ভাত নিয়েছি। রুটি অপশন আছে, আপনি চাইলে চিকেন রুটি নিতে পারেন, আমি ভাত নিয়েছি। এই নিচে এখানে কি বিয়ে না কি হচ্ছে, প্যাপে করে বাঁশি বেজে যাচ্ছে। তবে এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, মানে আমরা যখন আসছিলাম তখন কিন্তু ঠান্ডা পড়েনি, তবে বর্তমানে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। এবং এখন বর্তমানে টেম্পারেচার, এখানকার টেম্পারেচার প্রায় 15 ডিগ্রির কাছাকাছি। ঠিক আছে, 15 ডিগ্রি টেম্পারেচার, এবং রাত্রেবেলা আরও কমবে, 12 ডিগ্রি 10 ডিগ্রিতে চলে যাবে। তার জন্য ড্রেস পরে নিতে হচ্ছে, এবং ঘুমাতে হবে ঠিক সেইভাবে কম্বল গায়ে দিয়ে।
এবং কাঠের উডেন ফার্নিশড আছে এই রুমটা, তার জন্য ঠান্ডা অতটা লাগবে না আশা করি। তো চলুন আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। রাতের ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। তো গুড মর্নিং ফ্রম সারাহান বা শোনিতপুর, পৌরাণিক শোনিতপুর। এই শোনিতপুর বা সারাহান কিন্তু অসুর সম্রাট বানাসুরের রাজধানী ছিল। তো এটা সম্পর্কে একটা পৌরাণিক কাহিনী আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। কিন্তু এই সারাহানে, এই যে আমরা যে হোটেলে আছি, সেখান থেকে হাঁটা পথে জাস্ট 2 মিনিটের মধ্যেই 100-150 মিটার বলতে পারেন, এখানকার জাগ্রত ভীমাকালী মন্দির, সেখানে আমরা যাচ্ছি। ভীমাকালী মন্দিরটা হলো কিন্তু 51 শক্তিপীঠের একটি, এবং এখানে কিন্তু মাতা সতীর কানের অংশ পড়েছিল। তো সেই মন্দিরেই আমরা যাব, আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে চলে এসছে মন্দির, এই দেখুন, এই যে মন্দির। এই গলিটা দিয়ে যেতে হবে, মন্দিরের নিচ দিয়ে মন্দিরের কাছে আসতে হবে। তো আমরা যাচ্ছি মন্দিরে। এখানে মাতা সতীর কানের অংশ পড়েছিল, তাই মানা হয় যে এখানে যদি আপনি কোনো মনস্কামনা করেন, তাহলে মানে মাতা সতীর কান দিয়ে একদম সরাসরি ভগবানের কাছে পৌঁছায় সেই কামনা এবং পূর্ণ হয়। তো আমরা সেই দিকে যাচ্ছি সকাল সকাল। এখন বাজে 8:30। যদিও আমি এর আগেও এসেছিলাম এখানে একটু বিস্কিট টিস্কিট নিতে, আমি দেখে গেছি জায়গাটা, কিন্তু তখন ভিডিও করিনি, এখন করছি ভিডিও। এই যে এই গলিতে যেতে হবে, এই যে এই গলি দিয়ে যেতে হবে। এই যে পুরো মন্দির চত্বর, এখান থেকে কিন্তু ওই যে শ্রীখণ্ড মহাদেব, ওর চূড়া কিন্তু দেখা যায় একদম উপরে, সুন্দর সাদা ধবধবে, মানে বরফে সাদা হয়ে গেছে। আমরা দেখবো, রোদ্দুর উঠে গেল। একটু আগে যখন এসেছিলাম মানে 7টার দিকে, তখন কিন্তু এতটা রোদ্দুর ছিল না। আমরা যাব মন্দিরের ভেতরে। আপনারা চাইলে পুজো দিতে পারেন, যদিও আমরা পুজো দিতেও পারি, ঠিক নেই, কারণ আমরা সকালবেলা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নতুন ড্রেস পরে চলে এসেছি। এখান থেকে পুজোর সামগ্রী আপনারা কিনতে পারেন। এই যে মন্দিরে এখন পুজো হচ্ছে। এই মন্দিরে কিন্তু টোটাল 4টি গেট আছে, একটার পরে একটা গেট এবং তারপরে একটি করে উঠোন। আমরা ঢুকছি মন্দিরের মধ্যে। মন্দিরের অংশ, এই যে প্রথম গেট, এই গেটের পরেই কিন্তু আছে নরসিংহদেবের মন্দির। আমরা যাব। এই যে প্রথম গেটের পরেই কিন্তু নরসিংহদেবের মন্দির আছে, আমরা এটা দর্শন করব। এটা ডান সাইডে, এবং বাঁ সাইডে মূল মন্দিরে প্রবেশ করার এই যে গেট। মন্দির চত্বরটা বেশ দারুণ লাগছে, হিমাচলি কারুকার্যে তৈরি এই মন্দির চত্বর। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে পুজো হচ্ছে। এটা মূল মন্দিরের দ্বিতীয় গেট, এবং এখানে নিচে অনেকে জুতো রেখেছেন, তবে জুতো রাখার জায়গা আছে, আমরা এখানে রাখবো জুতো। এই যে সুরাকের পাশ দিয়ে, এইটা হচ্ছে ভূষা রাজাদের কিন্তু পুরনো মহল। এটা আমরা যাব পরে, আগে মূল মন্দির দর্শন করে আসি। সকাল সকাল ফাঁকাই আছে, হ্যাঁ, কিছু বাঙালি দর্শক এসেছেন অনেকে, তো তাদের সাথে সকলের সাথে দেখা হচ্ছে, এবং আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে।
মন্দিরের কারুকার্যগুলো দেখলে বুঝতে পারবেন, বেশ দারুণ লাগবে। এই যে চলুন। এই যে আমরা দ্বিতীয় পাড়া কমপ্লিট করলাম। এখানে একটা উঠোন মতো করা আছে। এই যে আমরা যাব 3 নাম্বার পাড়া দিয়ে ভেতরে। এখানে দরজায় কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে, কোথাও রূপো দিয়ে, দেখতে পাচ্ছেন কারুকার্যগুলো দেখুন। এই যে আমরা মূল মন্দিরের কাছে চলে এসেছি। তো এখন আমরা চলে আসলাম মূল মন্দিরের কাছে। এখানে কিন্তু এখন একটু ঢাক ঢোলের আওয়াজ পাওয়া যাবে, কারণ এখন এখানে কিন্তু পুজো হচ্ছে। এখানে দুটো মন্দির আছে, এই যে দেখতে পাচ্ছেন, একটা ডান সাইডে আর একটা বাঁ সাইডে। এই যে এই মন্দিরটা হচ্ছে, এটা হচ্ছে পুরনো মন্দির। এই পুরনো মন্দির, এটা প্রায় 800 বছরের পুরনো এবং ভূষাহার রাজবংশের আমলে এই মন্দির স্থাপিত। এখানে কিন্তু মাতা সতীর 51 শক্তিপীঠের একটি, এবং এখানে মায়ের কানের অংশ পড়েছিল। তাই এখানে মানা হয়, যদি আপনি যে কোনো প্রার্থনা করবেন ভগবানের কাছে একদম দ্রুততার সাথে পৌঁছে যাবে। এবং ভূমিকম্পের ফলে যখন এখানে ক্ষতি হয়েছিল এই পুরনো মন্দিরের এই পাশের, তখন এই নতুন মন্দির স্থাপন করা হয় এবং পরবর্তীতে মাতার যে বিগ্রহ সেটি এখান থেকে পরিবর্তন করে এই নতুন মন্দিরে শিফট করা হয়। ঠিক আছে, আমরা ভেতরে যাব এবং এখানে একটা বিষয় বলার আমি বলে দিচ্ছি, ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। ক্যামেরা মোবাইল সমস্ত কিছু এই লকারে রেখে যেতে হবে এবং উপরে যেতে গেলে ছেলেদেরকে মাথায় কোনো কিছু দিয়ে যেতে হবে। অর্থাৎ যেরকম গুরুদ্বারাতে আপনাকে মাথায় কাপড় দিয়ে যেতে হয়, এখানে মাথায় কিছু দিয়ে যেতে হবে। মেয়েদের ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশন প্রবাবলি নেই, যদি থাকে তাহলে মেয়েদেরও কিন্তু যেতে হবে। আমি টুপি নিয়ে এসেছি, টুপি পরে যাবো উপরে। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমি বাইরে থেকে যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনাকে দেখুন, এই জায়গা সম্পর্কে জেনে নিন। আটশো বছরের পুরানো এই ভীমাকালী মন্দির কিন্তু খুবই জাগ্রত। এটা ভূষাহার রাজবংশের আমলে আজ থেকে প্রায় 800 বছর আগে এই মন্দির স্থাপন করা হয় এবং এখানে কিন্তু মাতা সতীর 51 পীঠের একটি মানে পতিত হয়, এটা কিন্তু মানা হয়। এই জায়গা কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন। একজন দেখলাম যে থাইল্যান্ড থেকে এসেছেন, ঠিক আছে, এই মন্দির দর্শন করার জন্য। তো আপনারা অবশ্যই আসবেন। মন্দিরের ভেতরে আমি দেখাতে পারলাম না, মন্দিরটা 3 তলা বিশিষ্ট। আমাদের 3 তলায় গিয়ে পৌঁছে তারপর আমরা কিন্তু ভীমাকালী দর্শন করলাম এবং ওখানে একদম পুরো ফাঁকা, বেশি লোক নেই। সকাল সকাল চলে আসবেন, তাহলে বেশি লোক এখানে থাকবে না, বেশি ভিড় এখানে থাকবে না। এবং এখান থেকে দেখা যায় কিন্তু শিখণ্ড মহাদেবের যে শৃঙ্গ সেইটা। তো দুর্দান্ত সুন্দর জায়গা, এই জায়গা অবশ্যই আসা উচিত। আমরা যাব, ভূষা রাজবংশের যে পতিত জায়গাগুলি পড়ে আছে, যে ধ্বংসাবশেষগুলি, সেই পোর্শনে নিচে দিয়ে যেতে হবে। তো চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। এই যে মন্দিরটা, এটা টোটালি কাঠের। এই পুরনো মন্দিরে এখন কিন্তু যাওয়া যাচ্ছে না, আমাদের যেতে হলো নতুন মন্দিরে, যেহেতু দেবী নতুন মন্দিরে স্থাপন করা হয়েছে। ঠিক আছে, 3 তলা বিশিষ্ট, একদম ওপরের তলা। ওখানে যে জানালাটা দেখা যাচ্ছে, ওই জানালায় ওই জায়গায় কিন্তু মন্দির। ঠিক আছে, তো 3 তলা ঘুরে ঘুরে উপরে আপনাকে যেতে হবে। তো চলুন, দর্শন আমরা খুব সুন্দরভাবে করলাম। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং দর্শন করবেন। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর ওই সাইডে হচ্ছে পুজো। এই সাইডে কিন্তু এগুলো সব আপেল বাগান। ওই উপরে রাজাদের ধ্বংসাবশেষ। তো সারাহানে যখন এসছি তখন শোনিতপুর সম্পর্কে কিছুটা বলে দিই। শোনিতপুর ছিল কিন্তু মানে অসুর রাজ বানাসুরের রাজধানী। তো একটা মাইথোলজিক্যাল ঘটনা আছে। বানাসুরের কন্যা উষা রাত্রেবেলা একটি স্বপ্ন দেখে একজন রাজপুত্রের, এবং সেই স্বপ্নের কথা তার যে বান্ধবী চিত্রলেখাকে বলে, এবং চিত্রলেখাকে বলার পরে চিত্রলেখা সেই রাজপুত্রের চিত্র অঙ্কন করে এবং উষাকে কথা দেয় যে সেই চিত্রে যে রাজপুত্রের ছবি ভেসে উঠেছে তাকে খুঁজে দেবে এবং উষার কাছে এনে হাজির করবে।
এইভাবে বহু বছর কেটে যায়, কিন্তু সেই রাজপুত্রের সন্ধান আর মেলে না। একদিন চিত্রলেখা সেই রাজপুত্রের সন্ধান পান এবং সেই রাজপুত্র হলো অনিরুদ্ধ, শ্রীকৃষ্ণের নাতি। তো অনিরুদ্ধকে এই চিত্রলেখা কিন্তু অপহরণ করে নিয়ে আসে এবং উষার কাছে তাকে নিয়ে আসে। এই দেখে বানাসুরের মানে মস্তিষ্ক গরম হয়ে যায় এবং বানাসুর কিন্তু 1000টা হাতযুক্ত অসুর। তো বানাসুর কি করে, তাদের সৈন্য দল সেই অনিরুদ্ধকে পরাজিত করার জন্য পাঠিয়ে দেয় এবং বহু যুদ্ধের পর শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ কিন্তু সেই যুদ্ধে পরাজিত হয় এবং বন্দিগ্রস্ত হয়। তারপর এই ঘটনার বেশ কিছুদিন পর খবর পাওয়া যায় যে অনিরুদ্ধ এখানে বন্দি অবস্থায় আছে, এই শোণিতপুরে বা এই সারাহানে। তখন নারদ এই খবর শ্রীকৃষ্ণকে দেয়। তো শ্রীকৃষ্ণ পুরো যাদব সেনা নিয়ে এই সারাহানের উপর আক্রমণ করে দেয়। কিন্তু ঘটনার মধ্যে আছে হচ্ছে টুইস্ট হলো বানাসুর কিন্তু শিবের বড় ভক্ত ছিল। এবার বানাসুর শিবকে আহ্বান করে এবং শিব এখানে নন্দীর পিঠে করে এসে যুদ্ধে সামিল হয় এবং শ্রীকৃষ্ণ এবং মহাদেবের মধ্যে কিন্তু ঘামাসান একটা যুদ্ধ হয়। তারপর শেষমেশ শ্রীকৃষ্ণ কোনো মতে সেই যুদ্ধে মহাদেবকে বুঝিয়ে মহাদেবকে যুদ্ধ করতে বিরত করেন এবং সুদর্শন চক্রের মাধ্যমে বানাসুরের 1000টা হাতের মধ্যে 996টা হাত কিন্তু কেটে ফেলে এবং বানাসুরকে প্রায় মেরেই ফেলে দিত। মহাদেব শ্রীকৃষ্ণকে বলেন বানাসুরের জীবন দান করার জন্য এবং শ্রীকৃষ্ণ কিন্তু সেটা মেনে যায় এবং বানাসুরকে কিন্তু প্রাণে মারে না এবং বানাসুরও নিজের ভুল বুঝতে পারে এবং তার মেয়ে উষার সাথে শ্রীকৃষ্ণের যে নাতি অনিরুদ্ধের বিবাহ সম্পন্ন করে। তো এটা শোণিতপুর বা সারাহানের যে মাইথোলজিক্যাল যে হিস্ট্রি সেটা। তো আমরা এই জায়গাটা ঘুরলাম খুব সুন্দরভাবে। এখন আমরা এসেছি এই শোণিতপুরে বা সারাহানের যে পুরানো রাজ পরিবার ছিল, যে রয়্যাল ফ্যামিলি ছিল, তাদের কিছু অংশ ঘুরে দেখার জন্য। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এখান থেকে দেখা যায় কিন্তু শ্রীখণ্ড মহাদেবের যে মানে কি সিংহ, সেই শ্রীখণ্ড মহাদেবের সিংহ দুর্দান্ত লাগছে এখান থেকে। আমি শুধু দেখাচ্ছি, দেখতে থাকুন। এই মন্দির চত্বরে কিন্তু যাত্রী নিবাসও আছে, মানে এখানে আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু আপনাদের এখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে একদম টোটালি ফ্রিতে। তো এখানে টয়লেটও আছে। আপনারা যারা বাইরে থেকে আসবেন, যারা সারাহানে থাকবেন না আমাদের মতো, আমরা যেরকম সারাহানে ছিলাম, যারা থাকবেন না তারা এখানে এসে এই বাথরুম বা এগুলো ইউজ করতে পারেন। আমরা এখানে অনেক সময় কাটালাম, প্রায় ঘন্টা দেড়েক সময় এখানে কাটালাম। এবার আমরা হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের এখান থেকে যাত্রা হচ্ছে সাংলার পথে। এই যে ব্রেকফাস্টে চলে এসেছি, ব্রেড বাটার বেশ অনেকগুলোই দিয়েছে, 1 2 3 সেট 4 সেট দিয়েছে। আর এখানে আছে কফি চেয়েছি, কফি দিয়েছে। চলুন আমাদের ব্রেকফাস্ট এখন করে নিতে হবে। এবং আজকের ভিডিও এখানেই শেষ হলো। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে যে এই ট্রিপটি যদি 6 জন মিলে করেন তাহলে 6 রাত 7 দিনে আপনার খরচ পড়বে চণ্ডীগড় থেকে চণ্ডীগড় 15,999 টাকা। তাছাড়া 13 জনের গ্রুপে গেলে এই খরচটি পড়বে 13,999 টাকা। ভিডিওর ডেসক্রিপশানে ট্যুর পিকার্সের নাম্বার দেওয়া আছে। আমরা এই ট্যুরটি ওনাদের মাধ্যমে করেছিলাম। দারুণ সার্ভিস ওনাদের, দারুণ সুন্দর ড্রাইভার পেয়েছিলাম। তাই স্পিতি ভ্যালি ভ্রমণ করতে গেলে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। পরের পর্বে আমরা সারাহান থেকে রওনা দেব সাংলার পথে। রাস্তায় কিছু ভয়ঙ্কর বাঁক দেখে নিশ্চয়ই দাঁড়াবো, আর উচ্চ সব বাঁধ দেখে পৌঁছে যাব ভারতের শেষ গ্রামে। সঙ্গে আপেলের মজাও অবশ্যই নেব। সেই ভিডিওটি দেখতে ভুলবেন না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।